দিনটা তখন ঠিক মাঝ আকাশে। শহরের কংক্রিটের দেয়ালগুলো যেন গনগনে প্রতিবাদের উত্তাপে জ্বলে উঠেছে। রাজপথে নামার হাজারো তরুণের চোখে তখন শুধু একটাই স্বপ্ন, একটা ন্যায্য ব্যবস্থা যেখানে মেধা হবে মুখ্য আর অবিচার নয়। শাহবাগের মোড় জুড়ে দাঁড়িয়ে থাকা ছাত্রছাত্রীদের কণ্ঠে প্রতিধ্বনিত হচ্ছিল, কোটা নয়, মেধা চাই। এই ছিল তাদের প্রত্যয়। এই আন্দোলন শুধু চাকরির কোটা নয়, একটি প্রজন্মের আশা নিরাশার দ্বন্দ্বের প্রতিচ্ছবি, যেখানে প্রশ্ন উঠেছে সাম্য, সুযোগ ও রাষ্ট্রের ন্যায় বিচার নিয়ে। শ্রোতা বন্ধুরা, ছাত্র জনতার জুলাই আন্দোলনের উপর ভিত্তি করে বাংলাদেশ বেতার কক্সবাজারের বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান রক্তাক্ত জুলাইয়ের দিনলিপিতে স্বাগত জানাচ্ছি। আজ 15 জুলাই। আজকের দিনলিপিতে আমরা শুনব বাংলাদেশের ইতিহাসের অন্যতম উৎকণ্ঠাময় সময়ের কথা, যেখানে একদল তরুণ এবং ঐক্যবদ্ধ জনগণ আর তাদের সাহসী সিদ্ধান্ত এক হয়ে বদলে দিয়েছিল ইতিহাসের গতিপথ। 2024 সালের জুলাই বিপ্লব বাংলাদেশের ইতিহাসে এক উল্লেখযোগ্য ছাত্র আন্দোলন, যা মূলত কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু হলেও দ্রুততর এক সার্বজনীন ক্ষোভের প্রতীক হয়ে ওঠে। এর প্রেক্ষাপট, বিস্তার ও প্রতিক্রিয়া আমাদের সমাজ ও রাষ্ট্র কাঠামোর কয়েকটি গভীর সমস্যাকে উন্মোচন করেছে। শ্রোতাবৃন্দ, আমরা বলছি ছাত্র জনতার কোটা সংস্কার আন্দোলনের কথা, যা আজ ইতিহাসের অংশ। এই আন্দোলন ছিল সত্য ও ন্যায় অনুসন্ধানের সংকল্প। 2024 সালের শুরুতে একটি উচ্চ আদালতের রায়ে সরকারি নিয়োগে কোটা ব্যবস্থা পুনর্বহাল হয়, যা 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের পর বাতিল হয়েছিল। এই রায় ছাত্র সমাজে প্রবল প্রতিক্রিয়ার জন্ম দেয়। মূল অভিযোগ ছিল, মেধা ও যোগ্যতা উপেক্ষা করে রাজনৈতিক ও প্রভাবশালী গোষ্ঠীর সুবিধা নিশ্চিত করা হচ্ছে। এমন আরও অনেক প্রশ্নের ভেতর থেকে গড়ে ওঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তাদের দাবি ছিল, সরকারি চাকরিতে সব গ্রেডে বৈষম্যমূলক কোটা বাতিল করে মেধার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করা। এই আন্দোলনের অনন্য বৈশিষ্ট্য ছিল এক চরিত্রে, যেখানে ছিল না কোনো রাজনৈতিক ব্যানার, ছিল না কোনো পার্টির তদবির, ছিল কেবল ছাত্র সমাজের সাধারণ মানুষের সক্রিয় সমর্থন ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। সাধারণ পথচারী থেকে শুরু করে পত্রপত্রিকার সম্পাদক, শিক্ষক, শ্রমিক, শিল্পী, সমাজকর্মী, এমনকি বয়স্ক নাগরিকেরাও এই দাবিকে তাদের নিজস্ব দাবি হিসেবে গ্রহণ করেন। 15 জুলাই আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গণমাধ্যমকে বলেন, দলের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ শিক্ষার্থীদের উচিত জবাব দেবে। ওবায়দুল কাদেরের নির্দেশে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায় এবং নির্বিচারে তাদের পিটিয়ে অন্তত 300 বিক্ষোভকারীকে আহত করে। হেলমেট পরা ছাত্রলীগের নেতাকর্মীরা সন্ধ্যা 7:30টার দিকে জোর করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রড ও চাইনিজ কুড়াল নিয়ে প্রবেশ করে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ভেতরে ও বাইরে আহত বিক্ষোভকারীদের উপর হামলা চালায়। হাসপাতালের ভিতরে পার্ক করা বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স ভাঙচুর করে। কয়েক ঘন্টা সংঘর্ষের পর আন্দোলনরত শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের 3টি ছাত্রাবাস, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল, ফজলুল হক মুসলিম হল ও অমর একুশে হলের নিয়ন্ত্রণ নেয়। এদিকে সন্ধ্যায় রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের রাজশাহী শাখার হামলায় 6 শিক্ষার্থী আহত হয়। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ককে ফোনে পরীক্ষার কথা বলে ডেকে ছাত্রলীগের লোকজন তাকে লাঞ্ছিত ও মারধর করে। আন্দোলনকারীরা 16 জুলাই বিকাল 3টায় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে দেশব্যাপী বিক্ষোভ মিছিল সমাবেশের ডাক দেন। 2024 সালের 15 জুলাই কক্সবাজারে কোটা সংস্কার আন্দোলনের সময় পুরো শহর ছিল অত্যন্ত উৎকণ্ঠাময়। 2024 সালের আজকের এই দিনে এমন আরও অসংখ্য ঘটনার সাক্ষী ছিল পুরো বাংলাদেশ। শ্রোতা বন্ধুরা, এই পর্যায়ে ছাত্র আন্দোলনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশগ্রহণকারীর সাক্ষাৎকারে অংশ নিয়েছেন ছাত্র আন্দোলনের সমন্বয়ক জিনিয়া শারমিন রিয়া। রক্তাক্ত জুলাইয়ের দিনলিপি যে আমরা আমাদের ম্যাগাজিন অনুষ্ঠানের আমাদের সাথে যিনি আছেন কক্সবাজার সিটি কলেজের শিক্ষার্থী, যিনি জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, জিনিয়া শারমিন রিয়ার কাছ থেকে আমি শুনতে চাচ্ছি এই বিষয়গুলো নিয়ে। আমাদের প্রজন্মের পক্ষ থেকে কিছু কথা বলার সুযোগ পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করছি। জুলাই 2, ঠিক 1 বছর আগের দিনটি যখন এই আন্দোলনটি শুরু হয়, এটি কোনো রাজনৈতিক আন্দোলন ছিল না। এটি ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে দাঁড়ানোর আন্দোলন ছিল।
আমাদের ছাত্ররা বারবারই ইতিহাস অন্যায়ের বিরুদ্ধে প্রথমে কণ্ঠ তুলেছিল, সেই ধারাবাহিকতা বাংলাদেশের ঐতিহ্যের রক্ষার্থে আবারও শুরু হয় অন্যায় এবং বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন। তখন সারা দেশব্যাপী একটি কোঠা প্রথা নিপাক যাক যে একটি টোন উঠেছিল, সেটি সারা দেশের শিক্ষার্থীদের ভিতরে নাড়া দেয়। কেননা আমরা দেখতে পেয়েছি এই কোঠার কারণে কত মেধাবী ছাত্ররা অন্ধকার জগতের দিকে চলে গেছে। এটা আমরা প্রতিনিয়ত বারবারই ঠকে এসেছি এবং দেখে এসেছি অনেক বছর ধরে। এবং আমরা গত 17 বছর ধরে যে একটা স্বৈরাচারী মনোভাবতা দেখে বড় হয়েছি, যেটা কিনা আমাদের কোনো মেধাকে মূল্যায়ন করা হচ্ছিল না এবং মেধাবী শিক্ষার্থীদেরকে কোনো ভালো একটি পজিশনে যাওয়ার কোনো সুযোগ দেওয়া হচ্ছিল না। এমনকি ডাক্তারের মতো একজন বিসিএস এর মতো একটা জায়গায়ও যেখানে কোঠার একটা ভালো প্রভাব ছিল, একজন মেধাবী অন্ধকার জগতে যায় এবং যে কিনা একজন মেধাবীর থেকে অনেক পিছিয়ে সে কোঠার কারণে এগিয়ে আসে, যেটা জুলাইয়ে আমাদের এই জুলাই মাসেই গত বছর একটা আওয়াজ ওঠে। সেই প্রেক্ষিতে জুলাইয়ের 2 তারিখ আমাদের শাহবাগ মোড়ে বিভিন্ন শিক্ষার্থীরা বিক্ষোভ চালায় ঢাকাতে। তখন আমাদের কক্সবাজারের অবস্থানটা তেমন থমথমে কোনো পরিস্থিতি ছিল না, খুবই স্বাভাবিক ছিল। আমরা তবে সোশ্যাল মিডিয়ায় তাদেরকে সমর্থন জানিয়েছি যে আমরাও আপনাদের সাথে আছি, প্রয়োজনে আমরাও মাঠে নামবো। তখন তো যেহেতু ঢাকা কেন্দ্রিক আন্দোলনটা ছিল, সারা দেশে ওভাবে আন্দোলনটা ছড়ায়নি। তবে আমরা যে কোনো সময় আন্দোলনে নামবো এই কোটা তাদেরকে সমর্থন জানিয়ে এইরকম একটা মনোভাব আমাদের মধ্যে আলোচনা হয় এবং শিক্ষার্থীদের মধ্যে আনাগোনা তৈরি হয় আর কি। কক্সবাজারের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে কিভাবে আপনারা একে তখন উদ্বুদ্ধ করতে শুরু করেন, বিষয়টা আরেকটু খোলাসা করলে ভালো হয়। 18 সাল থেকে আসলে একটা কোঠার বিরুদ্ধে কিন্তু আওয়াজ উঠেছিল। 18 সাল তখন যখন সারা বাংলাদেশে আন্দোলন শুরু হয়, গণ অধিকার পরিষদের ওরা এবং আরও বিভিন্ন সংগঠন যারা কোঠার বিরুদ্ধে অবস্থান ছিল, সেই সংগঠনগুলো কিন্তু তাদের সাথে তাদের কিন্তু একটা কানেকশন ছিল। আমরা যেহেতু এই প্রজন্ম বা আমরা তাদের থেকে যারা ওই 18 সাল আন্দোলন করেছিল তারা বেশিরভাগ কিন্তু মাস্টার্স ওই লেভেলে চলে গিয়েছে, কিন্তু আমাদের যে প্রজন্ম মানে তাদের আরও কিছু জুনিয়র, কয়েক বছরের জুনিয়র যারা ইন্টার এবং এইচএসসি পরীক্ষার্থী, এসএসসি পরীক্ষার্থী সহ এই যে 5-6 বছরের ডিফারেন্সে যারা, তাদের একটা গিয়ে হয় এবং মাস্টার্সের তাদের একটা কমিউনিটি তৈরি হয়, তাদের মধ্যে একটা আলাপ আলোচনা হয়। সোশ্যাল মিডিয়া তো আসলে অনেক বেশি স্ট্রং, যেটা আমরা তাৎক্ষণিকভাবে আমরা একটা একতা তৈরি করতে পারি। আমি যদি একটা পোস্ট করি, এখানে কারা কারা রিয়েকশন দিয়েছে, কমেন্ট করেছে, আমি চাইলে তাদেরকে নিয়ে একটা গ্রুপ খুলে এইভাবে আমরা সংঘবদ্ধ হতে পারি। এইভাবেই আমরা বিভিন্ন সামাজিক সোশ্যাল মিডিয়া এবং বড় ভাই ব্রাদার, কলেজের সিনিয়র ভাই ব্রাদার মিলে আমরা ঐক্যবদ্ধ হতে শুরু করি আর কি। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে যেহেতু আমাদের বর্তমান কলেজগুলোতে কোনো ছাত্র সংসদ নাই, তো এই অবস্থায় আপনারা কিভাবে এই যে কলেজের ছাত্রদেরকে উদ্বুদ্ধ করলেন আপনাদের আন্দোলনের সাথে? আসলে ছাত্র সংসদ তো একটা গঠনতান্ত্রিক, যেটার কিনা একটা আলাদা প্ল্যাটফর্ম থাকে, বিভিন্ন স্টুডেন্ট ফোরাম এঙ্গেজ থাকে, কিন্তু সেক্ষেত্রে হয়তো এটা একটা ইজি ছিল, কিন্তু আমাদের এবার একটা বিচ্ছিন্নভাবে ঘটেছে, যেটা আমাদের কলেজে বিভিন্ন কোকারিকুলাম অ্যাক্টিভিটি, বিভিন্ন প্রোগ্রাম হয়তো যারা আসলে একটু প্রতিবাদী বা যারা একটু সম্মুখ সারি থেকে তাদের মেধাকে জানান দেয়, তাদের কিন্তু মুখ ছেনা শোনা থাকে বিভিন্ন বিতর্ক প্রতিযোগিতায় এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন প্রতিযোগিতায় উপজেলা জেলা পর্যায়ে যায়, তাদের সাথে একটা ভালো কমিউনিকেশন কিন্তু তাদের থাকে। সেক্ষেত্রে আমাদের এটা যোগাযোগ করতে ইজি ছিল, আমরা ওভাবে এক একজনের সাথে পরিচিতিটা ছিল আর কি। যেহেতু এই আন্দোলনটা যখন কেন্দ্রীয়ভাবে রাজধানীতে শুরু হয় এবং রাজধানী থেকে আমাদের এই মফস্বল শহরের রাজধানী থেকে এসে যোগাযোগ করা, তাদের কোনো নেতৃবৃন্দ কি কক্সবাজারে আসছিল আপনাদের সাথে যোগাযোগ করার জন্য? প্রেক্ষাপটটা আসলে ভিন্ন। এটা যেহেতু একটা ন্যায্য আন্দোলন ছিল, সব শিক্ষার্থীদের দৃষ্টিটা ছিল কেন্দ্রের ওরা আসলে কি করতেছে, তাদের কর্মসূচি তাকে ফলো করা, হ্যাঁ তাকে ফলো করাটা আমাদের ইন্টেনশন ছিল। আমাদের জানা ছিল না যে আমাদেরকে সমন্বয়ক হতে হবে এবং কেন্দ্রের সাথে যোগাযোগ করতে হবে, তাদেরকে এখানে আসতে হবে, এইরকম কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল
অর্থাৎ শুরু থেকে কোনো সাংগঠনিক কোনো কাঠামো ছিল না। সাংগঠনিক কোনো কাঠামো ছিল একেবারে খুবই বিচ্ছিন্নভাবে আমরা তাদেরকে ফলো করেছি। তাদের একটা ফেস ক্রিয়েট করা হয়েছে এবং যারা নেতৃত্ব দিয়েছে তাদের নাম জানি, সেই হিসাবে তাদের সোশ্যাল মিডিয়ায় আমরা ফলো করতে শুরু করি। তারা কি দিচ্ছে, এর পরবর্তী কর্মসূচি কি হিসাবে হতে পারে, সেই প্রেক্ষিতে আগাই। যখন আসলে মোড় ঘুরে গেছে লাস্টের দিকে, তখন আলাদা একটা প্ল্যাটফর্ম তৈরি করে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কিন্তু প্রথমে বিচ্ছিন্নভাবে কোনো প্ল্যাটফর্মই ছিল না, শুধু সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন বলেই আমরা ন্যায্য দাবির পক্ষে একটা আওয়াজ ছিল আমাদের মনের প্রাণ থেকে। যেহেতু আমরা তখন আন্দোলন শুরু করি নাই, তবে এই যে বললাম আমরা সোশ্যাল মিডিয়া সমর্থন করেছি এবং বিভিন্নভাবে আমরা তাদেরকে সমর্থন জানিয়েছি। এবং কোটা বিরোধী আন্দোলন যখন শুরু হয়, বৈষম্য বিরোধী যে পরবর্তী নাম ধারণ করলো, তখন তো চিন্তা করতে পারেন রক্তাক্ত হতে পারে, এটা কি চিন্তা করেছিল, মাথায় ছিল আপনাদের? না, বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মটা হয় রক্তাক্ত হওয়ার পরে। কেননা যখন 16 তারিখ যে আবু সাইদ মারা গেল, একজন যারা আমাদেরকে প্রটেক্ট করবে তারাই কিন্তু আমাদের দিকে করে গুলিগুলো মেরেছে, যেটার কারণে পুরো একটা ছাত্র সমাজের মনে আড়ম্বনা শুরু হয় যে আমার দেশ আসলে কোথায়, আমার দেশ কার হাতে, এবং আমাদের আরও প্রশ্ন জাগে আমাদেরকে কারা প্রটেক্ট করবে, আমাদের নিরাপত্তা কোথায়, এবং আরও আদার্স অনেক ইস্যু আমাদের ছাত্রদের মধ্যে বিড়ম্বনা তৈরি করে, যেখানে আমাদেরকে একটা বিপ্লবী হওয়ার একটা তেজ তৈরি করেছে মনের থেকে। এই যে আবু সাইদ 2 হাত প্রসারিত করে তার বিপ্লবের পরিচয় ছিল। আমরা যদি আসলে বলি, এই বিপ্লবের ম্যাগনেট তারাই, যাদেরকে দেখে আমরা অনুপ্রেরণা হয়েছি, এবং তারাই ম্যাগনেট যারা রক্ত জড়িয়ে আমাদেরকে সাহস জুগিয়েছেন, এবং এখানে এই বিপ্লবের ম্যান্ডেট তারাই যারা পুঙ্গত্ব বরণ করেছেন, হাত পা ফেলে দিয়েছেন, তাদের চোখ অন্ধ হয়ে গেছে। এরাই আসলে আমাদের একটা বিপ্লবী তৈরি করার এই সাহসগুলো জুগিয়েছিলেন। প্রিয় শ্রোতা, এতক্ষণ আমরা জুনিয়র জুলাই বিপ্লব সম্পর্কে যে প্রত্যক্ষ অংশগ্রহণকারী হিসেবে তার বক্তব্য শুনলাম। আমরা আশা করব বাংলাদেশের ভবিষ্যতে আগত সরকারগুলো জুলাই আন্দোলন বা জুলাই বিপ্লবকে স্মরণ করবে এবং যথাযথ মূল্যায়ন করবে। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, এবার শুনবেন জুলাই গণ আন্দোলন নিয়ে গান। সম্ভাবনার দুয়ার খুলে তারুণ্যের উচ্ছ্বাস, অসম্ভব যে সম্ভব হয়, থাকে না ভাবনার অবকাশ। সম্ভাবনার দুয়ার খুলে তারুণ্যের উচ্ছ্বাস, অসম্ভব যে সম্ভব হয়, থাকে না ভাবনার অবকাশ। চারিদিকে কলরব তারুণ্যের উৎসব, চারিদিকে কলরব তারুণ্যের উৎসব, বৈষম্যের নেই ঠাঁই। এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই, এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই। দেশ গড়ার অঙ্গীকারে তারুণ্যের আত্মশক্তি, আনি যে সুফল রয় অবিচল, দৃঢ়তায় সাফল্যের ভিত্তি। দেশ গড়ার অঙ্গীকারে তারুণ্যের আত্মশক্তি, আনে যে সুফল রয় অবিচল, দৃঢ়তায় সাফল্যের ভিত্তি। করে না তো কোনো ভয়, মানে না পরাজয়, করে না তো কোনো ভয়, মানে না পরাজয়, সত্যের সন্ধানে সদাই। এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই, এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই, এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই, এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই। প্রিয় শ্রোতা বন্ধুরা, 24 জুলাই বিপ্লব নিছক একটি আন্দোলন নয়, এটি একটি প্রজন্মের আর্তনাদ, বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ। রাষ্ট্র যদি শিক্ষার্থীদের কণ্ঠ রোধ করতে চায়, তবে এটি হবে আত্মঘাতী পদক্ষেপ।
বরং আলোচনার মাধ্যমে বাস্তবভিত্তিক, ন্যায়ভিত্তিক ও অংশগ্রহণমূলক সমাধানই ভবিষ্যতের পথ হতে পারে। রক্তাক্ত জুলাইয়ের দিনলিপি অনুষ্ঠান থেকে আজকের মতো বিদায় নিচ্ছি এক নতুন প্রত্যয়ের সাথে, যেখানে সত্যের পথ কঠিন হলেও তার শেষ প্রান্তে থাকবে সাম্যের বাংলাদেশ।